হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব বিকজ আই লাভ ইউ নামের একটি কোরিয়ান ড্রামা। এটি এমন একটি গল্প নিয়ে তৈরি যেখানে মৃত্যু ও ভালোবাসার কাছে হার মেনে যায়। মৃত্যুর পরও গল্পের নায়কের আত্মা এক একজনের শরীরে ঘুরতে থাকে এবং নিজের গার্লফ্রেন্ডকে খুঁজতে থাকে। শেষ পর্যন্ত সে কি তার ভালোবাসার মানুষটাকে খুঁজে পাবে? তাদের ভালোবাসা কি আদৌ পূর্ণতা পাবে? তাদের গল্পের শেষটাই বা কেমন হবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, গল্পের শুরুতে আমাদেরকে লি নামের একজন ছেলেকে দেখানো হয়। লি হলো এই গল্পের মূল চরিত্র। লি তার গার্লফ্রেন্ড হিয়নকে বিয়ের প্রপোজাল দিতে যাচ্ছিল, কিন্তু লির তখন মনে পড়ে সে ভুল করে এঙ্গেজমেন্ট আংটিটা বাসায় রেখে এসেছে। লি আংটি আনার জন্য বাসায় যেতে নেয়, তখনই হঠাৎ লির গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টে লির গাড়ি ভেঙে চুরে যায় আর লি খুব বাজেভাবে আহত হয়ে পড়ে। তো এর পরের সিনে আমাদের মলি নামের একটা মেয়েকে দেখানো হয়। এই মেয়েটার শরীরেই লির আত্মা ঢুকে পড়ে। লি আয়নার সামনে দাঁড়িয়ে অপর প্রান্তে মলিকে দেখে আশ্চর্য হয়ে যায়। এরপর একটি মেয়ে এসে মলিকে বলে, তোমাকে মিস্টার আর্ক ডাকছে। এতে লি কনফিউজড হয়ে যায়। সে বুঝতে পারে না আর্ক কে আর তাকেই বা কেন ডাকছে। এরপর লি আর্কের রুমে যায়। কিছুক্ষণ পর মিস্টার আর্ক এসে লিকে বলে, তুমি তো এখনো পর্যন্ত তোমার ইন্ট্রোডিউস লেটার দিলে না। লি বুঝতে পারে না সে কি বলবে। সে মলির ব্যাপারে কিছুই জানে না, তাই ইন্ট্রোডাকশন দেওয়া সম্ভব ছিল না। এরপর মলি হঠাৎ করে বমি করতে শুরু করে। মলি তখন দৌড়ে ওয়াশরুমে চলে যায়, কিন্তু মলির ভেতরে লির আত্মা ছিল আর লি যেভাবে চাইছিল মলি সেভাবেই কাজ করছিল। তাই তাকে ছেলেদের ওয়াশরুমে নিয়ে যায়। ওয়াশরুমে থাকা ছেলেগুলো মলির দিকে অবাক হয়ে তাকিয়েছিল। মলি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর লি দেয়াল বেয়ে পালানোর চেষ্টা করে। তখন তার একজন ফ্রেন্ড তাকে দেখতে পায়, তার নাম ছিল সুলি। এরপর সুলি তাকে বলে, তুমি প্রেগনেন্ট অবস্থায় এরকম দৌড়াদৌড়ি লাফালাফি কেন করছো? তোমার এখন এসব করা একদম ঠিক না। এটা শুনে লি শকড হয়ে যায়। লি তার কথা বিশ্বাস করতে চায় না। এরপর সুলি তাকে ব্যাগ চেক করতে বলে। সে ব্যাগ চেক করে একটি প্রেগনেন্সি কিট পায়। এটা দেখে লি আরো বেশি আশ্চর্য হয়ে যায়, কারণ একে তো সে একটি মেয়ের শরীরে রয়েছে, তার উপর মেয়েটি আবার প্রেগনেন্ট। এরপর লি সুলিকে স্টোর রুমে নিয়ে যায়। লি তখন সুলিকে সবকিছু খুলে বলে। লি বলে, আমার একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তার ফলে আমি মলির শরীরে ঢুকে পড়েছি। এসব কথা সুলির কাছে উদ্ভট মনে হয়। সুলি বলে, দেখো মলি, তুমি এখন প্রেগনেন্ট, তাই এসব উল্টাপাল্টা ভাবছো। তুমি এসব নিয়ে বেশি চিন্তা করো না। এটা শুনে লি অদ্ভুত বিহেভিয়ার করতে শুরু করে। সে নানাভাবে বোঝাতে চেষ্টা করে সে আসলে মলি নয়, লির আত্মা তার ভেতরে রয়েছে। অনেক কষ্টে বোঝানোর পর সুলি তার কথা মেনে নেয়। এরপর সুলি তাকে একজন ফরচুন টেলারের কাছে নিয়ে যেতে চায়। ফরচুন টেলার মানে হলো যারা ভাগ্য গণনা করে, তাদের কাছ থেকে সবকিছুর সত্য মিথ্যা যাচাই করা যায়। সুলি যখন লিকে নিয়ে সেখানে যাচ্ছিল তখন তার আসল রূপ দেখানো হচ্ছিল। এরপর সেখানে যাওয়ার পর ফরচুন টেলার তাদেরকে বোঝানোর চেষ্টা করে কিভাবে এই আত্মাটা মলির শরীরে আটকে গিয়েছে, আর তাদেরকে অনেক উল্টাপাল্টা জিনিস বোঝানোর পর বলে তাকে পবিত্র পানি দিয়ে গোসল করানোর পরই সে মুক্তি পাবে। এর পরিবর্তে ফরচুন টেলার তাদের থেকে টাকা চায়। সুলি বুঝতে পারে এটা শুধুই একটা টাকা খাওয়ার ধান্দা। এরপর সুলি লিকে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর তারা দুজন রাস্তা দিয়ে হাঁটছিল, আর তখন সেখানে রাস্তার পাশে একটা কনসার্ট হচ্ছিল। তারা দুজন কনসার্ট দেখতে যায়। কনসার্টে একটা মেয়েকে গান গাইতে দেখে লির তার গার্লফ্রেন্ড হিয়নের কথা মনে পড়ে, কারণ হিয়নও একজন সিঙ্গার ছিল। লির মুখ থেকে হিয়ন নাম শুনে সুলি তাকে হিয়ন নামের একটি রেস্টুরেন্টে নিয়ে আসে। সুলি ভাবছিল লি হয়তো আগে এই রেস্টুরেন্টে কাজ করত, কিন্তু লি বলে হিয়ন কোনো রেস্টুরেন্টের নাম নয়, হিয়ন একটি মেয়ের নাম। কিন্তু মেয়েটা আসলে কে আমি এখনো সেটা মনে করতে পারছি না। এরপর সুলি জিজ্ঞেস করে, তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে সে কি ঠিক আছে? এটা শুনে লি বলে, আমি এই বাচ্চাটাকে অ্যাবর্শন করাবো, কারণ এই মেয়েটির এখনো বাচ্চা জন্ম দেওয়ার বয়স হয়নি। এটা শুনে সুলি রেগে গিয়ে বলে, এই বাচ্চাটা তোমার নিজের নয়, আর তুমি যার শরীরে আছো তার লাইফ সম্পর্কে কিছুই জানো না, তাই তুমি এরকম কোনো সিদ্ধান্ত নিতে পারো না। তখন লি কল্পনা করে দেখে সে বাচ্চাটাকে রাখলে এরপর কিরকম সিচুয়েশনে পড়তে হবে। এতে লি এবং সুলির মধ্যে ঝগড়া লেগে যায়। এরপর লি মলির বাড়িতে চলে যায় এবং সেখানেই রাত কাটায়। পরের দিন ঘুম থেকে উঠে লি একটি কার্ড দেখতে পায় যেখানে মলি লিখে রেখেছিল বিকজ আই লাভ ইউ, এবং এর মধ্যে লি একটি আলট্রাসোনোগ্রাফি রিপোর্টও দেখতে পায়। লি বলে, কতটা বোকা হলে একটা মেয়ে এতটুকু বয়সে জীবন নষ্ট করতে পারে। এরপর লি একা একা স্কুলের ছাদে দাঁড়িয়েছিল।
লি তার জীবন নিয়ে অতিষ্ঠ হয়ে পড়ে। তখন একটা ছেলে সেখানে আসে, তার নাম ছিল রবিন। সে তার কানে একটা হেডফোন দিয়ে বলে এই গানটা বাচ্চার জন্য ভালো হবে। এরপর লি জানতে পারে মলির পেটে যে বাচ্চাটা আছে তার বাবা এই ছেলেটি। এটা শুনে লি অনেক রেগে যায়। লি রবিনকে অনেক বকাঝকা করে এবং তাকে রোদের মধ্যে হাত উঁচু করে বসিয়ে রাখে। লি তাকে বলে তুমি নিজেই তো একটা বাচ্চা, তুমি আবার বাচ্চার খেয়াল কিভাবে রাখবে? রবিন বলে মলি, আমি বাচ্চার খেয়াল রাখতে পারবো, আমি পার্ট টাইম জব করব, আর তোমার পড়াশোনারও কোনো ক্ষতি হবে না। লি এটা শুনে চিৎকার করে বলে আমি এই বাচ্চাটার অ্যাবর্শন করাতে যাচ্ছি। মলির অদ্ভুত আচরণ দেখে রবিন অবাক হয়ে যায়। সে বলে মলি, তুমি তো জানো আমি সুইসাইড করতে গিয়েছিলাম আর তুমি আমাকে বাঁচিয়েছিলে, তাহলে এখন কেন এমনটা করছো? এরপর লি অ্যাবর্শন করাতে ডাক্তারের কাছে আসে। নার্স তাকে ইনজেকশন দিতে নেয়, কিন্তু তখন সে একটা শব্দ শুনতে পেয়ে মাটিতে পড়ে যায়। আর তখন মলির শরীর থেকে লির আত্মা বেরিয়ে আসে। তখন একটি পুরনো ঘটনা দেখানো হয়, যেখানে হিয়ন একটি গানের প্রতিযোগিতার জন্য অডিশন দিচ্ছিল। সেখানে লি জাজ হিসেবে ছিল, কিন্তু গান গাওয়ার আগেই হিয়ন নার্ভাস হয়ে জ্ঞান হারায়। এরপর গল্প বর্তমানে চলে আসে। মলির জ্ঞান ফেরে। রবিন তার খুব যত্ন নেয়। মলির ফ্রেন্ড সুলি এসে লিকে খুঁজতে থাকে। অন্যদিকে লি একজন ডিটেকটিভের শরীরে ঢুকে পড়ে। লি বুঝতে পারে না সে এখন কোথায় আছে। লি তার পাশে থাকা একটা লোককে জিজ্ঞেস করে আমি কে? লোকটি বলে স্যার, আপনি এসব কি বলছেন? আপনি তো আমাদের বস। এরপর লি একটি অফিসে যায়, যেটি আসলে ওই ডিটেকটিভের অফিস ছিল। লি কম্পিউটারে নিজের ব্যাপারে সার্চ করতে থাকে। লি সেদিন রাত পর্যন্ত অফিসেই ছিল। সবাই যখন বাসায় যাচ্ছিল তখন ডিটেকটিভের একজন কলিগ এসে তাকে জিজ্ঞেস করে তুমি কি আজ বাড়ি ফিরবে না? কিন্তু লি জানতো না তার বাড়ি কোথায়। লি তার কলিগকে জিজ্ঞেস করে আমার বাড়ি কোথায়? এরপর লি তার কলিগদের থেকে খোঁজ নিয়ে ডিটেকটিভের বাড়িতে চলে যায়। বাড়ির সবাই তখন ঘুমিয়েছিল। লি তাই লুকিয়ে লুকিয়ে বিস্কিট খেতে থাকে। তখন সেই ডিটেকটিভের মেয়ে এসে বলে বাবা, তুমি এসবই খাওয়ার অভ্যাস করে নাও, কারণ কিছুদিন পরে তো তোমাদের ডিভোর্স হয়ে যাবে, আর এরপর তোমাকে এসব খেয়েই দিন পার করতে হবে। লি তখন ভাবতে থাকে তার কি ভাগ্য, প্রথমে একটা প্রেগনেন্ট মেয়ের শরীরে গেল, আর এবার এমন একটা পরিবারে এলো যেটা কিছুদিন পরেই ভেঙে যাবে। এরপর লি সুলিকে ফোন করে এসব জানিয়ে দেয়। লি পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় ডিটেকটিভ এবং তার ওয়াইফের হাত হ্যান্ডকাফ দিয়ে আটকানো। তার ওয়াইফ বলে তুমি এসব কেন করেছো? লি বলে আমি কিছু করিনি, এসব হয়তো আমাদের মেয়ের কাজ, চলো আমরা ওর স্কুলে গিয়ে ওর থেকে চাবি নিয়ে আসি। এরপর স্কুলে যাওয়ার জন্য বের হয়। লি তখন রাস্তায় সুলিকে দেখতে পায়। লি তার দিকে যেতে নেয়, কিন্তু তখন তারা টান সামলাতে না পেরে ম্যান হলে পড়ে যায়, আর একটা লোক এসে তাদের খেয়াল না করে ঢাকনা বন্ধ করে দিয়ে চলে যায়। এরপর তারা দুজন সেখানে বসে ভাবছিল কিভাবে বের হওয়া যায়। তারা ফোনেও নেটওয়ার্ক পাচ্ছিল না। ডিটেকটিভের ওয়াইফ পায়ে চোট পায়, তাই লি তাকে কাঁধে করে নিয়ে এক জায়গায় বসায়। সে তখন বলে তুমি এত ভালো সাজছো কেন? আমাদের তো কিছুদিন পরেই ডিভোর্স হয়ে যাবে। লি তাকে বলে সরি, আমি আগে যেসব ভুল করেছি তুমি সেগুলো ক্ষমা করে দাও। এরপর ট্রেন থেকে পানি বের হয়, আর তারা দুজন ভাসতে ভাসতে সাগরের পাড়ে গিয়ে বের হতে পারে। এরপর তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়, আর লির আত্মা ডিটেকটিভের শরীর থেকে বের হয়ে যায়। এরপর লির আত্মা মিস্টার আর্কের শরীরে প্রবেশ করে। লি আর্কের রূপে সুলির সাথে দেখা করে। এরপর সুলির সাথে নানাভাবে প্র্যাঙ্ক করে। শেষে সুলিকে বলে দেয় সে আসলে লি। তখন আর্কের ফোনে একটা মেসেজ আসে। এটা দেখে লি এবং সুলি ভাবতে থাকে আর্কের জীবনে আবার কি সমস্যা রয়েছে। তখন লি বলে আমি আর্ককে সাহায্য করব, যেভাবে একটু আগে সরি বলে একটি পরিবার ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দিয়েছি। এরপর আর্ক রেস্টুরেন্টে একটি মেয়ের সাথে দেখা করে। মেয়েটি আর্কের গার্লফ্রেন্ড ছিল। সে আর্ককে অনেক কথা জিজ্ঞেস করে, কিন্তু আর্কের শরীরে তখন লি ছিল, তাই লিকে আবারও ঝামেলায় পড়তে হয়। লি অনেক কষ্টে পরিস্থিতি সামলায়। এরপর আর্কের গার্লফ্রেন্ড আর্কের সাথে তার বাড়িতে চলে যায়। তারা দুজন একসাথে অনেক ড্রিঙ্ক করে। তার গার্লফ্রেন্ড এতটাই ড্রিঙ্ক করে যে সে ওখানেই থেকে যায়। এরপর লি আর্কের গার্লফ্রেন্ডের ব্যাগে একটা সেলস রিপোর্ট দেখতে পায়, যেখানে আর্কের নামও ছিল। লি বুঝতে পারে মেয়েটা শুধু তার প্রোডাক্ট বিক্রি করার জন্য আর্ককে ব্যবহার করছে, কিন্তু লি তাকে কিছুই বলে না। পরের দিন সকালে লি ঘুম থেকে উঠে খাবার বানায় এবং আর্কের গার্লফ্রেন্ড তাকে অনেক কেয়ার করে। এতে আর্কের গার্লফ্রেন্ড তাকে সব সত্যটা বলে দেয় আর বলে আমি এতদিন তোমার সাথে নাটক করলেও এখন আমি সত্যিই তোমার সাথে থাকতে চাই। এরপর তারা দুজন আবারও এক হয়ে যায়, আর তাদের সম্পর্ক ঠিক হওয়ার সাথে সাথেই লির আত্মা তার শরীর থেকে বের হয়ে চলে যায়। এর পরের সিনে দেখানো হয় লির আত্মা একটা বৃদ্ধ মহিলার শরীরে ঢুকেছে। লি ভাবতে থাকে এই দাদি আবার কে? তখন ওই দাদির হাজবেন্ড সেখানে আসে। লি তাকে জিজ্ঞেস করে আমাকে কি অনেক বুড়ো দেখাচ্ছে? তখন তার হাজবেন্ড বলে তুমি কি বলছো? তুমি আমার ফার্স্ট লাভ, তোমাকে এখনো আমার আগের মতোই লাগছে।
এরপর লি সুলিকে ফোন করে বলে, আমি এখন একজন বৃদ্ধা মহিলার শরীরে আছি। তার কথা শুনে হসপিটালের দুজন নার্স হাসতে থাকে। তারা বলে ওনার মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। এতে একজন মানুষ নিজেকে অনেকভাবে কল্পনা করে। এটা শুনে লি তাদের দিকে রাগী চোখে তাকায়। এরপর সুলি হসপিটালের বাহিরে লির সাথে দেখা করতে আসে। তখন তার হাজবেন্ড সেখানে এসে জানতে চায় এটা কে। লি বলে, এটা আমার নাতনি। তখন হঠাৎ করে লি সেই মিউজিক অডিশনের দুজন জাজকে একসাথে কথা বলতে শোনে। লি তাদের কনভারসেশন থেকে শুনতে পারে তার ডেড বডি কোলন হসপিটালে আছে। লি সেখানে যেতে চায়, কিন্তু সে যেহেতু একটি বৃদ্ধা এবং একটি হসপিটালে আছে, তাই তাকে যেতে দেওয়া হয় না। এরপর সে দাদির হাজবেন্ডকে বলে সেই হসপিটালে নিয়ে যেতে। এরপর দাদির হাজবেন্ড তাকে নিয়ে যাচ্ছিল। লি তাকে আরো জোরে গাড়ি চালাতে বলে। জোরে ড্রাইভ করতে গিয়ে তার শরীর অসুস্থ হয়ে যায়। লোকটাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। এসব ঘটনার কারণে লির নিজের ওপর রাগ হচ্ছিল। লি তার ছেলেমেয়ের কাছে ক্ষমা চায়। তখন তার মেয়ে বলে, মা তুমি কবে বাবাকে চিনতে পারবে? আজ 10-12 বছর হয়ে গেছে, তুমি বাবাকে চিনতে পারছো না, আর এসব উল্টাপাল্টা কাজ করে জ্বালাচ্ছ। এসব শুনে লি বুঝতে পারে লি যে বৃদ্ধ মহিলার শরীরে আছে সে তার হাজবেন্ডকে চিনতে পারে না। সে আসলে একজন মানসিক রোগী। সে তার হাজবেন্ডকে ফার্স্ট লাভ বলে, কিন্তু তাদের যে বিয়ে হয়েছে, বাচ্চা আছে, এইসব কিছুই তার মনে নেই। এরপর তিনি তার হাজবেন্ডের ডায়েরি পড়ে। সেখানে লেখা ছিল, অনেকদিন হয়ে গিয়েছে তুমি আমাকে চিনতে পারছো না। তোমার শুধু সেসব দিনের কথাই মনে আছে যখন আমি তোমাকে ভালোবাসতাম। এরপর যে আমাদের বিয়ে হয়েছে তুমি সেসব ভুলে গিয়েছো। আমার অনেক বড় একটি রোগ হয়েছে। আমি হয়তো আর কিছুদিন বাঁচবো, কিন্তু মরার আগে আমার একটাই ইচ্ছা, তুমি যেন আমাকে হাজবেন্ড হিসেবে চিনতে পারো। এরপর লি ওই লোকটির কাছে গিয়ে বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আমার হাজবেন্ড। এটা শুনে তিনি খুশি হয়ে বলে, এত বছর পর তুমি আমাকে চিনতে পারলে, এখন আমি শান্তিতে মরতে পারবো। এরপর লির আত্মা তার শরীর থেকে চলে যায়, আর বৃদ্ধা মহিলার হাজবেন্ডও মারা যায়। লির আত্মা চলে যাওয়ার পরও তার সব কিছু মনে পড়ে যায়। এরপর লির আত্মা তার ফ্রেন্ড কং এর শরীরে ঢোকে। লি তখন প্রথমবার হসপিটালের বেডে তার বডি দেখতে পায়। লি তাকে জাগানোর অনেক চেষ্টা করে। তখন একটি পুরনো ঘটনা দেখানো হয়। লির যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন অ্যাক্সিডেন্ট স্পটে যেসব মানুষজন ছিল, লির আত্মা ঘুরে ফিরে তাদের শরীরেই গিয়েছিল। এরপর লি তার নিজের বাড়িতে যায়। সে নিজের সব জিনিসপত্রে হাত দিয়ে দেখতে থাকে আর হিয়নের কথা মনে করতে থাকে। লি তখন তার লেখা একটি গান দেখতে পায়। লি এই গানটা হিয়নের জন্য লিখেছিল। এরপর লি সুলিকে ফোন করে বলে, তুমি এই গানটা হিয়নকে দেবে আর বলবে তুমি আমার বাড়ি পরিষ্কার করতে এসে গানটা পেয়েছো। পরের দিন সুলি হিয়নকে গানটা দেয় আর লির কেনা সেই আংটিটাও দেয়। সুলি বলে, তোমার এই গানটা গাওয়া উচিত, কারণ লির ইচ্ছে ছিল তুমি যেন সবার সামনে নির্ভয়ে গান গাইতে পারো। এরপর হিয়ন তার ব্যান্ড দলের সাথে কথা বলে। হিয়ন সবার সামনে নির্ভয়ে স্টেজে পারফর্ম করে, আর লি তার বন্ধুর শরীর থেকে পিয়ানো বাজায়। হিয়ন তার সবটুকু চেষ্টা কাজে লাগিয়ে খুব ভালোভাবে গানটি গায়। তখন লি সুলির দিকে তাকিয়ে তাকে ধন্যবাদ জানায়। লি বলে, তুমি না থাকলে আজ এত কিছু সম্ভবই হতো না। সুলিও তখন লির কথা শুনে কাঁদতে থাকে। তখন আবারও তার আত্মা কিং এর শরীর থেকে বেরিয়ে যায়। এরপরে দেখানো হয় সেই কনসার্টে তারা সবাই আছে। মলি এবং কন তার বাচ্চাকে নিয়ে এসেছে। ডিটেকটিভ তার পুরো পরিবারকে নিয়ে শো দেখতে এসেছে। আরেকটার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে। সেই বৃদ্ধা মহিলাও এসেছে। তারা সবাই নিজেদের জীবনে খুব খুশি আছে। এরপর লিকেও দেখানো হয়। লির আত্মা এবার তার নিজের শরীরেই ঢুকেছে এবং লি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। লি সুলির পাশে বসেই হিয়নের শো দেখতে থাকে। এভাবেই তাদের ভালোবাসা শেষ পর্যন্ত পূর্ণতা পায়। আর এখানে এই সুন্দর রোমাঞ্চকর গল্পটা শেষ হয়ে যায়। সো গাইস, মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।